আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো এই সপ্তাহে 16জন ডিআইজিকে অবসরে পাঠানো হয়েছে। তো একটা বাহিনীর 16জন উচ্চপদস্থ কর্মচারীকে যদি একসাথে অবসরে দেওয়া হয় তাহলে ওই বাহিনী ক্ষতিগ্রস্ত হয়, এটা নিশ্চিতভাবেই জানতে হবে। কারণ একটা গ্যাপ সৃষ্টি হওয়ার ফলে আমরা এই যে রাজনীতিতে দলীয়করণ, সরকারে প্রশাসনের দলীয়করণ, এই কথাটা শুরু হয়েছে কিন্তু 91 সালে সরকার গঠনের পরে থেকে। প্রেসিডেন্ট এরশাদ পর্যন্ত এই দলীয়করণটা ছিল না। রাষ্ট্রের কর্মচারীরা তাদের কাজ তারা করে গেছে ভালোভাবে, মনোযোগের সাথে। এটা নিয়ে কখনো কোনো কথা করতে হয়। 91 সালে হঠাৎ আমরা দেখলাম নমিনেশনও, জাতীয় সংসদ নির্বাচনেও আমলা, মিলিটারি ব্যুরোক্রেট, সিভিল ব্যুরোক্রেট এবং ব্যবসায়ীদেরকে বিএনপি প্রাধান্য দেয়। এই তখন থেকেই মোটামুটি একটাই শুরু হলো, যখন আমলারা ক্ষমতা পেয়ে গেল তখন তো তারা ক্ষমতায় এসে প্রশাসনে তাদের লোক খুঁজবে, তাদের সাপোর্টের লোক খুঁজবে। যেহেতু তারা তখন একটা দল বিলং করে, সুতরাং তখন তারা ওই ধরনের খোঁজা শুরু করে। তো এই সুযোগটা রাজনীতিবিদেরা নিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ে যে পড়ুয়া তারা কোন দল করত, ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, তাদেরকে পিক করা শুরু করলো। এইভাবেই কিন্তু শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটা গাঢ় হয়েছে। 2009 সালেও আমরা দেখলাম, 2001 সালেও আমরা দেখলাম, 2000 দলীয়করণ অব্যাহত থাকলো। 2009 সালে দেখলাম কি ওএসডি হওয়া শুরু হলো, একেবারে ওএসডি, তারপরে অবসরে পাঠায় দিছে। এটা ঠিক না, কারণ যারা চাকরি করে ওরা আমাদের দেশের নাগরিক। ওদের মেধাটাকে আমরা জনকল্যাণের, জনসেবায় কাজে লাগাই। এটি হলো সরকারের দক্ষতা। কে একজন ছাত্রদল করতে পারে, কে একজন ছাত্রলীগ করতে পারে, কে একজন ছাত্র সমাজ করতে পারে, কে একজন ছাত্র ইউনিয়ন করতে পারে। ছাত্র রাজনীতি যেহেতু আমাদের এখানে বন্ধ না, তারা করতেই পারে। তার অর্থ এই না যে তারা তার দায়িত্ব পালন করবে না। তাকে দায়িত্বশীল করে তুলি, এটি হলো সরকারের দায়িত্ব। তাকে বাদ দিয়ে আমি আমার দলের লোকজন খুঁজবো, সেটা ঠিক না। এটা করলে আমাদের মেধাগুলো ড্রেন হয়ে যায়, মেধাগুলো অপচয় হয়, মেধাগুলো কাজে লাগে না। আর সবচেয়ে বড় কথা হলো, যে সমস্ত রাজনৈতিক দল বা সরকার, যে সমস্ত সরকার এর দিকে গেছে, আমলা নির্ভর হয়ে গেছে, ব্যবসা নির্ভর হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। আমরা তো নিজের চোখেই দেখলাম ধ্বংসটা কিভাবে। তারা তখন রাজনীতিকদের উপরে ভরসা করতে পারে না, নিজ দলের সমর্থকদের উপরে ভরসা করতে পারে না, তাদের প্রতি ইনজাস্টিস করে। তাদের প্রতি আমরা 2001 থেকে 2006 সালেও দেখেছি। তারপরে এই যে আওয়ামী লীগের যে 15 বছরের শাসন আমরা দেখেছি। ডক্টর ইউনূসের মতো একটা লোক, সেও মববাস খুঁজে নিয়ে আসে। তো এর চেয়ে আর আমাদের কাছে ভয়ঙ্কর বার্তা কি থাকতে পারে? কাজেই আপনি দক্ষ সরকার, যে রাষ্ট্রের কর্মচারীদেরকে নিয়ে কাজ করাইতে পারবেন, জনগণের সেবা নিশ্চিত করতে পারবেন, সেই হয়তো দক্ষ সরকার। এগুলো দলীয়করণ করে পার পাবেন না। হয়তো আমাদের ভোটের সময় হয়তো কিছু ভোট চুরি করে দিবে, তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকলে তো সেই ভোটও চুরি করতে পারবে না। আগে দেখছি ডিসিরা, তার পরবর্তী সময় দেখছি ডিসিরা দ্রুত সচিব হয়ে গেছে। এগুলো তো আমরা দেখছি, যারা ভোট কাটিয়ে দিছে, এই করছে। তো এগুলো রক্ষা করতে পারে না। নিজের দলের উপরে নির্ভর করে কাজ করেন, সেটাই হবে
জাতির জন্য ভালো হবে, সরকারের জন্য ভালো হবে, রাজনীতির উৎকর্ষ সাধন হবে, আমাদের কর্মচারীরা, রাষ্ট্রের কর্মচারীরা স্বস্তি পাবে, তারা ফ্রি হ্যান্ড কাজ করতে পারবে, তারা ফ্রি হ্যান্ড কাজ করতে পারবে, যেটাতেই কল্যাণ আসবে, জাতির কল্যাণ আসবে। এইভাবে অবসরে না পাঠায়, একটা নীতিমালা তৈরি করি। হ্যাঁ, মনে হইতে পারে যে 50 বছর পর্যন্ত চাকরি করলো, তার মধ্যে যারা এফিশিয়েন্ট তাদেরকে আমরা একবার করে চুক্তিভিত্তিক নিয়োগ দিলাম, 3 বছরের জন্য বা 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়ে দিলাম। তো সেগুলো কি? প্রশাসনে না, সেগুলো প্রশাসনও না, সেগুলো অধ্যাপক হইতে পারে, গবেষক হইতে পারে, এরকম যেগুলো খুব ডাক্তার হইতে পারে, যাদেরকে ডিমান্ড করে জাতির দরকার, তার মেধাটাকে যার দরকার। তাহলে কথা ওইটাই থাকলো, আমরা এভাবে আর অনাসৃষ্টি না করি, কাউকে ভুক্তভোগী না করি, সবাইকে পথ পরিষ্কার করে দেই, যার যার মেধায় সে টিকে থাকুক। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।